অবস্থা মাত্র ক্লাসের এই অবস্থা কেন বুঝলাম না, 8 জন 9 জন স্টুডেন্ট গুলা কি সব সব ব্যস্ত তো নাকি? হুম। আচ্ছা, আমরা সাইবার সুরক্ষা আলোচনা করতেছিলাম, সবাই মনোযোগ দেন। যেখান থেকে আসুক আর অনেকে জয়েন দিক। আমরা প্রথম থেকে যেগুলো পড়তেছিলাম, সাইবার সুরক্ষা পদ্ধতি 2025-এর যে আমরা সংক্ষিপ্ত শিরোনাম একে পড়েছি, এবং দুই হচ্ছে সংজ্ঞাগুলো আমরা দেখছি। মোটামুটি 4-5টা সংজ্ঞা আপনাদের ইম্পর্টেন্ট দিয়েছিলাম। টেক্সটার্শন আর হচ্ছে এই যে আপনার রিভেন্স পর্ন, পর্ন এই এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা পড়ে নেবেন। আর এই অধ্যাদেশের প্রযোজ্যতা 3 ধারা আমরা দেখছি, এটা ইম্পর্টেন্ট না। 4 ধারাটা ভেরি ইম্পর্টেন্ট। আইনের অধ্যাদেশের অতি রাষ্ট্রিক প্রয়োগ, এটা আমি আজকে বুঝাই দেবো 4 ধারা একটু পরেই। এরপর আমরা 5, 6, 7 এগুলো বলেছি যে তৃতীয় অধ্যায়গুলো একটু দরকার নাই। তৃতীয় অধ্যায়ে আমরা একটা পড়েছি যে প্রতিরোধমূলক ব্যবস্থার ক্ষেত্রে 8 এবং 9 কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সিআরটির, আর হচ্ছে যে কতিপয় তথ্য ব্লক করার ক্ষমতা হচ্ছে 8 ধারায়। আর এদিকে আমাদের 12, 13, 14, 15, 16 এ দরকার নেই। আমরা পড়েছিলাম ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বলছিলাম। সপ্তম অধ্যায়টা আপনারা বেরিয়ে ভালো করে পড়বেন। ষষ্ঠ অধ্যায়টি যেখানে 17 থেকে 30 পর্যন্ত, যেখানে 17 পড়েছিলাম যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, হ্যাকিং এর দণ্ড 2 থেকে 17। 18 পড়েছি কম্পিউটার ডিজিটাল ডিভাইস কম্পিউটার সিস্টেম বেআইনি প্রবেশের দণ্ড। 19 পড়েছি কম্পিউটার সিস্টেম সাইবার অবকাঠামো ক্ষতি সাধন। 19টা সবসময় ক্ষতি সাধন, এটা মনে রাখলেই চলবে। আর এটা 18 হচ্ছে 18 এবং 19 পার্থক্য, ওইটা উপরটা বেআইনি প্রবেশ আর এটা ক্ষতি সাধন পার্থক্য এখানে। 20 হচ্ছে সাইবার স্পেস জুয়া খেলার দণ্ড। 21 হচ্ছে সাইবার স্পেস জালিয়াতি। 22 হচ্ছে প্রতারণা। 20 জুয়া, 21 জালিয়াতি, 22 হচ্ছে প্রতারণা, পার্থক্য এইটুকু। 23 হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম সাইবারে। আর 24 হচ্ছে আইনানুগ বহির্ভূত ট্রানজাকশন, ই ট্রানজাকশন। আচ্ছা, 25 হচ্ছে যেটা আমরা বারবার করছি, এটা 25 থেকে রিটেনের প্রশ্নই আসে, যেটা হচ্ছে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি, ব্ল্যাক মেইলিং, অশ্লীল বিষয়বস্তু সংক্রান্ত আমরা জানি 25। 26-এ পড়েছি যে ধর্মীয় জাতিগত বিশ্বাস, সহিংসতা, ঘৃণা, বিদ্বেষমূলক তথ্য প্রকাশের দণ্ড। এবং 27-এ যেখানে আগে ছিল 30-এ গিয়ে সহায়তা, এখানে 27-এ অপরাধের সংগঠন সহায়তা দণ্ড। সব জায়গায় আইনের বিভিন্ন সহায়তার ক্ষেত্রে এখানে 27-এ ইনক্লুড করা হয়েছে। 18 হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের দণ্ড, এখানেও 28-এ আমরা মিথ্যা মামলা অভিযোগ দায়ের দণ্ড পাইলাম। 29 হলো কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন, এবং 30 হলো ক্ষতিপূরণ আদেশ দেওয়ার ক্ষমতা। যিনি ক্ষতিপূরণ পাবে এই আইনে, যারা সংক্ষুব্ধ হবে, ক্ষতিগ্রস্ত, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এইখানে 17 থেকে 30 পর্যন্ত আমার মনে হয় না কারো সমস্যা আছে। এরপর আমরা দেখেছিলাম 31 হচ্ছে তদন্ত। 31 হচ্ছে তদন্ত ইত্যাদি। এখানে তদন্তের কিছু কিছু কার্যক্রম রয়েছে, যেটা আমাদের তদন্তের সময়সীমার কথা বলেছে 32 ধারায় সাইবার সুরক্ষা দেশে। 33-এ বলে তদন্ত অফিসারের ক্ষমতা, কি কি ক্ষমতা রয়েছে, 4-5টা পয়েন্ট রয়েছে। 34 করেছিলাম যে করোনার মাধ্যমে, অর্থাৎ উইথ ওয়ারেন্ট সাইবার সিকিউরিটি, সাইবার সুরক্ষা দেশের যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো আপনারা কি করবেন, এই জব্দ করবেন, তল্লাশি করবেন। আচ্ছা, 35-এ বলেছে বেআইনিভাবে প্রবেশ, হ্যাকিং এর ক্ষেত্রে করোনা ব্যতীত, অর্থাৎ করোনা ছাড়া, যেটা 35। 34 35 পার্থক্য এখানে একটা হলো উইথ ওয়ারেন্ট আর উইদাউট ওয়ারেন্ট। 36 এমসিকিউ তথ্য সংরক্ষণ। 37 এটাও এমসিকিউ তদন্তের সহায়তা, এগুলো এমসিকিউ। 39 তদন্তে প্রাপ্ত গোপনীয়তা, ভেরি ইম্পর্টেন্ট, রিটেন। তারপর হচ্ছে 40 মামলা দায়ের গ্রহণ, এগুলো ইম্পর্টেন্ট বলে নিয়ে অপর বিচার আপিল, এগুলো এমসিকিউ করবেন। 42 বলছিলাম যে এই সাইবার সুরক্ষা দেশে কোন কোন আইন প্রয়োগ হবে, ফৌজদারি কার্যবিধি আইন, তথ্য প্রযুক্তি আইনের প্রয়োগ হবে। 43 ইম্পর্টেন্ট, 43 40 সাক্ষ্যগত মূল্য 43, আর 40 বিষয়ক মতো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। মামলা নিষ্পত্তির সময়সীমা, এগুলো হচ্ছে এমসিকিউ, আপনারা পড়ে নেবেন। আর এই অপারটি আমল যোগ্যতা, জামিন যোগ্যতা, আপর যোগ্যতার কথা, জামিন যোগ্যতা, আপর যোগ্যতা রাখছে। 47 লাস্ট পড়েছিলাম, যেটা হচ্ছে বাজেয়াপ্তি। সর্বশেষ একটা ধারা পড়েছিলাম, সেটা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার, এটাও নেওয়া নেওয়া যাবে। এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা আইনের ক্ষেত্রেও এখানে আমরা একটা আইন দেখেছি। আর বিধি প্রণয়ন ক্ষমতা এগুলো দরকার নেই, এগুলো সব আইনের একই, যে বিধি প্রণয়ন করবে কি সরকার। এই দেখছিলাম আমরা মোটামুটি আমাদের এই আইনের। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ধারা দেখবো, সেটা হচ্ছে 4 ধারাটা, যে আইনের অতি রাষ্ট্রিক। মনোযোগ দেন সবাই। এই অধ্যাদেশের অতি রাষ্ট্রিক প্রয়োগের উদাহরণ সহ আমি প্রত্যেকটার ইয়ে থেকে উদাহরণ দিচ্ছি, এটা আপনারা একটু দেখে নিন। এই দেখা যাচ্ছে লেখা? জি স্যার। এই কেউ কথা বলবেন না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইবার সুরক্ষা অধ্যাদেশের 4 যে ধারাটা এটি লিখিত প্রশ্ন। আইনের অতি, এটা প্রশ্ন এভাবে আসতে পারে, আইনের অতি রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা একটা সরাসরি প্রশ্ন আসে। তো এটার সাথে অন্যান্য কার্যবিধি, পেনাল কোড, যদি স্পেসিফিক ভাবে কোনো আইন উল্লেখ না করে তাহলে অন্যান্য কার্যবিধি 188, পেনাল কোড 3, 4, এইভাবে আপনি অন্যান্য যে সন্ত্রাসী আইনে 5 ধারা, এখানে তথ্য কি বলে সাইবার সুরক্ষা 4 ধারা, আপনি এইভাবে সবগুলা লিখতে পারেন। বাট স্পেসিফিক ভাবে যদি বলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, তখন 4 ধারা। বুঝতে পারছেন সবাই? একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা এখানে 4টা পয়েন্ট পাবো মেবি। তাহলে এই 4টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের নাগরিক বিদেশে যে অপরাধ করে, একদম ইজি, একটা করে প্রত্যেকটাতে একটা উদাহরণ দিচ্ছে, এটা আবার আপনার পিডিএফ ইউজ করেন না, আপনারা ডাইরেক্ট ধারা লেখে উদাহরণ নিচে নিয়ে দিতে পারেন। আমি এটা বোঝানো, আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসছি। তাহলে প্রথম বলা হচ্ছে আইনের অতি রাষ্ট্রিকের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করে, এটা কোনো বোঝার তো কিছু নয়। প্রথম আন্ডারস্ট্যান্ডিং সেকশনে গিয়ে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বিদেশে অপরাধ করে, কিরকম ধারা, যদি বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে অপরাধ করে, তাহলে বাংলাদেশে সেটা কি বেআইনি, তবে এই আইনটা তার প্রযোজ্য হবে। উদাহরণটা কি? উদাহরণ দিচ্ছি, আনিস বাংলাদেশের একজন নাগরিক, সে জার্মানিতে গিয়ে ব্যাংকের সিস্টেম, ব্যাংকে হ্যাক করে চুরি করে, ঠিক আছে? এই কাজ বাংলাদেশের বেআইনি। তাই বাংলাদেশ সরকার আনিসকে বাংলাদেশের মামলা দায়ের দণ্ড দিতে পারবে, এবং এমন ভাবে যে কোনো যেন অপরাধী বাংলাদেশ সংগঠিত হয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে বাংলাদেশের নাগরিক বিদেশ অপরাধ করে। দেখেন, আমি যে আপনাদের একটা গল্প বলছিলাম যে আমি যে ইমেলের যে ফিশিং ইমেল বা আমাকে যে আমি যে প্রতারিত হয়ে গেছিলাম, মানে আমি যদি কোনো তথ্য ইনফরমেশন বা আমার ডাটাগুলো ব্যাংকের হিসাবে দিয়ে দিতাম, বাংলাদেশ থেকে আমার দিলে আমার এখান থেকে টাকা চলে আসতো বাংলাদেশে, আমি এখান থেকে, ওরা বুঝবে যে এখান থেকে বাংলাদেশ বসে আমি অপারেটর করছি, তখন আমি আইনের অতি রাষ্ট্রিক অপারেটর হয়ে যাবে। কিন্তু আমার এখানে মেলটা জাস্ট ইউজ হইতো, ওই দেশ থেকে আমার এখানে মেল টাকাটা আসতো, অন্য ব্যাংক থেকে তারা টাকাটা নিয়ে যেত, আমার মেলটা, আমার ডকুমেন্ট কি বলে, আমার ব্যাংক, আমার যে ব্যাংকের যে ইনফরমেশন গুলো রয়েছে, জাস্ট এগুলো কাজে লাগাইতো। তাহলে আমি আইনের অতি রাষ্ট্রিকতে আমি জড়াই যাইতাম। এরপর আমি হ্যাক করছি না কি করছি, যে সেকশন গুলো আছে আমি সেই সেকশন করে, বাট এটা তো বলতো আইনের অতি রাষ্ট্রিক আপনার প্রয়োগ হবে। 2 নম্বর, বিদেশ থেকে বাংলাদেশ সফর করলে, বাংলাদেশ থেকে বাইরে করলেন, এখন হচ্ছে বিদেশ থেকে যদি আমরা বাংলাদেশের বাংলাদেশ সম্পর্ক বিদেশে, তাও এটা কি আইনের অতি রাষ্ট্রকে আপনি অন্তর্ভুক্ত হবে। বলছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এসে, বাইরে বসে বাংলাদেশের বাইরে, বাংলাদেশের কম্পিউটার নেটওয়ার্ক হামলা করে, তার প্রযোজ্য এই আইন প্রযোজ্য হবে। উদাহরণটা কি হতে পারে? রাহুল ভারতের নাগরিক মনে করেন, সে ভারতে বসে ঢাকার একটি ব্যাংকে সার্ভার হ্যাক করার চেষ্টা করে, ভারত থেকে বসে বাংলাদেশের ব্যাংকে এটা অ্যাভেলেবেল ঘটে, এটি বাংলাদেশে বেআইনি। তাই রাহুলের বিরুদ্ধে বাংলাদেশে আইন প্রয়োগ করা হবে, এমন যেন পুরো বাংলাদেশে অপরাধটা সংঘটিত হয়েছে। আরেকটা 3 নম্বর, বাংলাদেশ থেকে বিদেশ অপরাধ করলে আবার আসছে, যদি বাংলাদেশ থেকে বিদেশ, যদি কোনো ব্যক্তি বাংলাদেশে বিদেশে বেআইনি কাজ সম্পন্ন, তার আইন প্রযোজ্য হবে। সমান বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের কম্পিউটার ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোনো কোম্পানি সার্ভার হ্যাক করে অর্থ চুরি করে, এটি সে দেশের আইনি বেআইনি, কিন্তু বাংলাদেশের আইনে তার উপর প্রযোজ্য, যেন অপরটি বাংলাদেশেই সংগঠন করেছে। তিনটাই কি আপনাদের এখানে মেন বই, মানে তিনটাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এখান থেকে যে মূল বিষয়টা দেখলাম যে আমাদের এই সাইবার অপরাধ দেশের নাগরিক ও দেশের কম্পিউটার সিস্টেম নিরাপত্তা রক্ষা করা, এটা যাতে না ঘটে, মানে এটার উদ্দেশ্যটা, গুরুত্বটা কি, যে আমরা এই সাইবার অধ্যাদেশের এই 4 ধারা আইন অতি রাষ্ট্রিক কেন করলো, এটার লক্ষ্যটা হচ্ছে যে সাইবার দেশের নাগরিক ও দেশের কম্পিউটার, আমাদের দেশের যে সিস্টেমের যে নিরাপত্তা, এবং এমন আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করলেও কি হবে, সেটা অপরাধ সংগঠন আইন প্রয়োগের জন্য বাধ্যতামূলক। তাই এই নাগরিক এবং সাইবার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন নির্ধারণ করা, অর্থাৎ এই যে কি বলে এটাকে, আমরা কি দেখলাম, সেটা হচ্ছে 17 যেটা দেখলাম আর কি। এই যে এআইটার মূলত হচ্ছে উদ্দেশ্য হচ্ছে অপরাধ সংগঠন অবস্থান, হ্যাঁ অবস্থান, এটা আমরা কোন জায়গা থেকে অপরাধটা করলো, আসলে সে কোন দেশের, সে বাংলাদেশে না বাংলাদেশের বাইরে, অথবা বাংলাদেশ থেকে বাইরে করছে, না বাইরে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের ভিতরে করছে, এটা ক্লিয়ার করে দিছে। আমরা এর সাথে আমরা অন্যান্য কার্যবিধি, প্যানাল কোড, আমরা যদি সরাসরি কোনো বোঝা যায় সাইবার, সরাসরি প্রসঙ্গ সাইবার থেকে লিখবেন, আর যদি না বলে যে আইনের অতি রাষ্ট্রিক কোন কোন এটা কোন কোন বিধান আলোচনা করেছে, বা আইনের অতি রাষ্ট্রিক বলতে কি বোঝায়, এটা লিখুন, তখন আপনি তো সবগুলো ধারা লিখতে পারেন, সমস্যা নেই। এটা একটু প্র্যাকটিস করবেন, যারা এএসআই থেকে সাউন্ড ইন্সপেক্টর কোনো এএসআই, আপনার যারা পরীক্ষা দেবেন, এদের কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন, এটা 4 ধারাটা।